Officially, this is our lecture 14. So before starting today's class, if you have any queries regarding the midterm examination, you can ask me. And I will be late to publish your midterm examination result. I have some personal problem. So আমার একটু ডিলে হবে। হয়তো আপনাদের রেজাল্টটা আমি as soon as possible দিয়ে দিই সবসময়, কিন্তু এটা আমি এই টাইমে পারছি না। তো আপনাদের যদি কোনো এমনি, যেহেতু ওই দিন আপনাদের সাথে সেভাবে আমার জুম লিংকটা আমরা শেয়ার করি নাই, সো ওইটার কথা হয়নি, জাস্ট আই টক টু দ্য সিয়ার। তো কোনো যদি কোনো ব্যাপারে কোয়ারিজ থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, দেন আমরা আসলে আমাদের আজকের ক্লাসে যাব। কোশ্চেন না থাকলে যেটা বিষয়টা যেটা হবে, এরপরে কিন্তু আর সুযোগ নেই কোশ্চেন করার। এরপরে যদি পরে আবার আমাকে বন্ধ করে জিজ্ঞাসা করতে থাকেন, সে জায়গায় কিন্তু কোনো রিপ্লাই পাবেন না। তো তাও চিন্তা করে দেখেন কিছু কোনো আচ্ছা আমি বলে দিই বেসিক কিছু কোশ্চেন। ম্যাডাম, মার্কস ডিডাকশন করবেন কাদের? আমি বারবার ওইটা যখন পড়াচ্ছিলাম বলছি, আমি যখন আসলে ইনপুট দিয়ে রেখেছিলাম আপনাদের এক্সামটা আমি কিভাবে নিলাম, আই পাস ভেরি ডিফিকাল্ট টাইম। তো আমি আসলে আপনাদের এক্সামটা নিতে পেরেছি বিকজ আমি হচ্ছে গিয়ে যখনই আপনাদের কোশ্চেন মডারেশন হয়ে গেছে, আপনাদের কোশ্চেন আমাকে 3 টাইমস মডারেট করতে হয়েছে, যেহেতু আপনারা ক্লাস টেস্টের কোশ্চেনে আপনাদের খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল দেওয়া, আপনাদের জন্য একটু ডিফিকাল্ট মনে হয়েছে, সো এই জন্য আমাকে আবার কারিকুলামটা ইজি করে, কোশ্চেনটা ইজি করে আমাকে মেক করতে হয়েছে। আমি তখনই সেটা আপলোড দিয়ে রেখেছিলাম। সো এটা আমার জন্য পজিটিভ ছিল, আদারওয়াইজ আসলে আমি ওই সময় আপনাদের এক্সামটা নিতে পারার কথা না। তো এটা আপনাদের এক্সাম হয়ে গেছে, না হলে দেখা যেত যে এই যে এখন আবার এই এক্সাম শেষ হয়ে যেত, তারপরে আমরা হচ্ছে গিয়ে ক্লাসে মানে ক্লাসটা নিতাম, মানে এক্সামটা নিতাম, সরি, মানে মিড টার্ম শেষ হয়ে যেত আপনার অন্য কোর্সে, কিন্তু আমার এই কোর্সের জন্য এক্সাম নিতে হতো। আমাকে এটা বলা হয়েছিল যে আমি চাইলাম এটা করতে পারি, তো সেটা হয়নি, এটা আমাদের জন্য পজিটিভ পার্ট। আর হচ্ছে গিয়ে আর একটা যেটা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে যে যেহেতু আমি অনেক কষ্ট করে এক্সামটা নিয়েছি, আমি টাইমের ব্যাপারে খুবই স্ট্রিক্ট থাকবো। আমি অন্য টিচারদের, আপনার ডিপার্টমেন্টে এবং আমার ডিপার্টমেন্টে, বা আমি আসলে ওভারঅল ইউনিভার্সিটিতে খোঁজ নিয়ে দেখলাম আমি অনেক বেশি টাইম দিই, 15 মিনিটস এক্সট্রা করে টাইম দিই লেট সাবমিশনের জন্য। তো লেট সাবমিশন যদি আপনার হয়, সেক্ষেত্রে আপনার মার্কস কম্পেনসেশনে আমি যাব। আই এম সরি টু সে, যেহেতু আমি গুগল ক্লাসরুমে দিয়েছি, তো আপনাদের সুযোগ ছিল, গুগল ফর্ম হলে তো ওটা আসলে টাইমের পর আমি টাইমার অন করে রাখি, আপনি সাবমিটই করতে পারবেন না। তো অনেকেই লেট সাবমিশন করেছেন এবং হিউজ টাইম লেট সাবমিশন। দেখেন স্যার, 1-2 মিনিট লেট হতে পারে, এটা কনসিডারেবল। এক্সট্রা 15 মিনিটস দিচ্ছি, তারপরে আপনার লেট, পুরোটা আপনি কোশ্চেন অ্যান্সার লিখে দিতে পারছেন, সেখানে আপনি লেট, তারপরে আবার হচ্ছে কি 2-3 আওয়ার্স লেট। এটা তো নিশ্চয়ই, সাপোজ আমি মেহেদি অন টাইমে সাবমিট করেছে ধরে নিলাম, এখন উনি কি চাইবেন যে উনি অন টাইমে সাবমিট করে যেইভাবে আমি তাকে অ্যাসেস করব, আর একজন 4 ঘন্টা ডিলে সাবমিট করলো, তাকে আমি একইভাবে অ্যাসেস করি? মেহেদি, আপনি কি এটা সেটা চাবেন? তো আমি 4 আওয়ার্স ডিলে পেয়েছি। তো এইটা তো এই জায়গায় আসলে কম্পেনসেশনের জায়গা ডেফিনেটলি চলে আসে। ইভেন ইউনিভার্সিটি রুলস ওয়াইজ আমার আসলে তার কপি একসেপ্টই করা উচিত। আমাদের যে ইউনিফর্ম রুলস দেওয়া আছে সেটা অনুযায়ী তার কপি একসেপ্ট না করার আমি রাইট রাখি, যে সে আসলে এক্সাম দিতে পারবে না, এইটাই। আর মিড টার্ম যদি আপনার মনে হয় যে আপনি খারাপ দিয়েছেন, সেক্ষেত্রে ডেফিনেটলি ইউ ক্যান অ্যাটেন্ড দ্য মেকআপ মিড টার্ম এক্সামিনেশন। সো সেটার জন্য যখন নোটিস আসবে আপনারা মেকআপ মিড টার্মে দিয়ে দেবে। আমি আশা করছি যে ইনশাল্লাহ মেকআপ মিড টার্মের আগে আপনাদের কপি গুলো দিয়ে দিতে পারবো, মানে মার্কস গুলো ডিসক্লোজ করতে পারবো, দ্যাটস ইট। আর আমি ফিজিক্যাল অফিসে যাওয়া শুরু করেছি। সো আমি 2 ডেজ আমাকে অফিসে পাবেন, ওয়ান ইজ টিউসডে এন্ড Friday. So if you want to meet me, like if you face any kind of problem regarding my class, so definitely you can talk to me. So সেই ক্ষেত্রে আপনি আমার সাথে দেখা করতে পারেন বিল্ডিং এ তে বসে, ঠিক আছে? আপনাদের কি ফ্রাইডে তে ওকে কোনো ম্যাম। ক্লাস থাকে? জি ম্যাম, আমাদের ফ্রাইডেতে ক্লাস। আচ্ছা, ফ্রাইডে তে তাহলে আমাকে একটু আগে থেকে একটু ইনফর্ম করেন যে ম্যাডাম আসবো, তাহলে আমি হয়তো, আপনাদের তো মানে ইভিনিং এ ক্লাসটা থাকে, তো আমি হয়তো সেই ওয়াইজ ওয়েট করলাম, যদি কোনো কারো প্রবলেম হয় আমার সাথে কথা বলে জি নিতে ম্যাম, পারেন। আমাদের সকালে মর্নিং এ ক্লাস ফ্রাইডে। মর্নিং এ ক্লাস, ও তাহলে তো প্রবলেম নেই, তাহলে তো অবশ্যই দেখাবো, কারণ দেখা যায় যে ফ্রাইডে তে হলে 10টার দিকে অফিসে চলে যাবো, এরকম হবে। তো যদি কোনো প্রবলেম হয় বা কিছু থাকে, আমি বিল্ডিং এ তে বসি, যে টিচার্স রুমটা আছে বিজনেস ফ্যাকাল্টি মেম্বারদের জন্য, ওখানে বসি, তো ওখানে আমাকে পাবেন। So let's start today's class. Today's class actually I will focus on very interesting topic which is cost of production. আমি যদি মাইক্রো ইকোনমিক্স এ
বা বেসিক্যালি মাইক্রো না, আমি যদি ইকোনমিক্সকেই কয়েকটা কি পয়েন্টে ভাগ করি, মানে আমাদের ম্যাম একটা কথা বলবো। জি ডেফিনেটলি। জি ম্যাম, ওই যে মিড টার্মের আগে ম্যাম ওই যে আমাদের একটা শীট দেওয়া হয়নি, পরে অবশ্য ওগুলো স্ক্রিনশট থাকার কারণে প্রবলেম হয়নি ম্যাম। এবার যদি ওগুলা মানে লেকচারের পর পরে দিয়ে দেন সেটা ম্যাম ভালো হতো। আমি না কথা মেহেদি বলছিলেন মেবি, কথা আমি না বুঝিনি, কি বলেছেন আরেকবার যদি একটু রিপিট করেন। ম্যাম বলতেছি যে ম্যাম গতবার মিড টার্মের আগে একটা শীট দেওয়া হয়নি। পাওয়ার পয়েন্ট স্লাইড আমি একটা শেয়ার করিনি। একটা একটা স্লাইড মেবি করেন নাই। কোনটা তো বলেন ম্যাম তো, কোন চ্যাপ্টারেরটা? চ্যাপ্টার 2 এর কোনো স্লাইড ছিল না। ম্যাম এরপরে লাস্টে যেটা পড়াইছিলেন ওইটা। ডিমান্ড এন্ড সাপ্লাই। জি ম্যাম। ডিমান্ড সাপ্লাই পড়ানোর সময় একটু ক্লাস রেকর্ডিং গুলো শুনেন, ওখানে আমি বারবার বলছিলাম আমি কিন্তু এটা জি শেয়ার ম্যাম, পরে করবো না। ওগুলা স্ক্রিনশট ছিল তো ম্যাম, ওই জন্য হ্যাঁ, প্রবলেম হয়নি। আমি আমি কিন্তু বারবার বলছিলাম যে আমি আমি ওই যখন লেকচারটা শুরু করছি এটা বলছিলাম যে দেখেন আপনাদের একটা খুব বাজে স্বভাব, পাওয়ার পয়েন্ট স্লাইড দিয়ে যদি দিয়ে এখান থেকে পড়ে নেই, এটা জাস্ট আমি ক্লাস নেওয়া পারপাসে বানিয়েছি, এটা কোনো পড়ার কিছু না, আমি কিন্তু এটা শেয়ার করবো না আপনাদের সাথে। যদি আমি ভুল না বলি আমি এই কথা ক্লাসে বলেছি এবং এটা ক্লাস রেকর্ডিং ইভেন আছে। আচ্ছা ঠিক আছে, তারপরেও যদি এরপরে আমি কোনো চ্যাপ্টার পাই, যেমন আমি জিডিপি যখন পড়াবো ওইটার স্লাইডটা আমি শেয়ার করি, তো ওটা আপনাদেরকে আমি দিয়ে দিব। কিন্তু এই চ্যাপ্টার আবার যেটা পড়াবো এটা স্লাইড আমি শেয়ার করি না। আগে এই চ্যাপ্টার শুরু করার আগে এই জন্য বলে দিচ্ছি, এটার জন্য আমি একটা পাওয়ার পয়েন্ট স্লাইড দেখাবো, বাট এই স্লাইডটা একটা বেসিক স্লাইড, যেটা ক্লাস নেওয়ার জন্য টপিক গুলো লেখা থাকে না এরকম একটা জিনিস, যে আমি বোর্ডে লিখতে পারছি না এই জন্য আমি স্লাইডটা জাস্ট দেখাচ্ছি, দ্যাটস ইট। তো এই স্লাইডটা আমি শেয়ার করব না, এটা বই থেকে পড়তে হবে। ক্লাসটা যখন হচ্ছে গিয়ে আপনারা রেকর্ডিং গুলো শুনবেন বা নিজেরা যখন পড়বেন তখন দেখবেন যে আমি কোন টপিকের পরে কোন টপিক পড়েছি, ওইটাই শুধু জাস্ট পিপিটিতে দেওয়া। পিপিটিটা শেয়ার করতে চাই না, বিকজ ওটা দিলে ওখান থেকে স্টুডেন্টরা প্রচুর কপি পেস্ট করে অ্যান্সার করে। আমি আসলে আপনাদের কপি এখনো চেক করিনি, এই জন্য আমি এখনো কোনো ফিডব্যাক দিতে পারছি না, ফিডব্যাকটা দিতে পারলে আমি এটা আরো ভালোভাবে বলতে পারতাম। আচ্ছা, তো চলে আসি। স্যার ওটা আহ ম্যাম ওটা পিডিএফ দিলে ভালো হয়, মানে পিডিএফ দিলে তার কপি পেস্ট করা যায় না। এই যে এটা তো বুকটাই তো, আমি মানে তো বুক পুরোটা বই থেকে তো ভিডিও আসছে। ভিডিও দেখলে ম্যাম অনেক মানে ইয়া লাগে, মানে সময় বেশি হয়, দেখা যায় অনেক সময় অনেক কথা চলে, কিন্তু যে আমরা মানে মেইন টপিকগুলো দেখতে দেখতে অনেক সময় ডিলে হয়ে যায়। আচ্ছা আর আমরা ওইটা একটু ক্লাসে দেখলে যাই, দেখা ক্লাসে যায় যাই। শিটটা আমি দেখলে আচ্ছা সাজেশন গুলো, হ্যাঁ সাজেশন গুলো নিচে বুঝতে পেরেছি। এটা আসলে হচ্ছে আমার কাছে বইয়ের পিডিএফ আছে, আমি বইটার পিডিএফটাই সবসময় ফলো করি, আর এর পাশাপাশি আমি কিছু স্লাইড বানিয়ে নিই। বই থেকে সাধারণত পিডিএফটা আমি কাট করে নিই না কখনো। এখানে একটা কন্টিনিউটির ব্যাপার আছে, আপনি দেখবেন যে এখানে যে আমি কন্টেন্ট টেবিল অফ কন্টেন্ট থেকে আসি, তো ওইটা নিয়েই বলছিলাম কন্টিনিউটির বিষয়টির কারণে আমি পিডিএফটা কাটও করিনি, মেইন বুকটাই রেখেছি। আচ্ছা যাই, চলে যাই। হ্যাঁ, তো আজকে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করবো, ইটস এগেন ফ্রম আওয়ার রেফারেন্স বুক, দ্যাট ইজ দ্য প্রিন্সিপালস অফ মাইক্রো ইকোনমিক্স বাই ম্যানকিউ। So we will touch the chapter 13, and we will touch the chapter 13 and it will cover the topic that is the cost of production. So ইকোনমিক্স এর কতগুলো কোর টপিক আছে যেটা নিয়ে আমরা আসলে স্টাডি করে থাকি, কোর টপিক গুলো বাহিরে আমরা যেতে পারি না। একটা হচ্ছে গিয়ে আমরা অলরেডি পড়েছি যেটা বেসিক থিং অফ ইকোনমিক্স, যেখানে আমরা we talk about the principles of economics, then we talk about the opportunity cost and production possibility frontier, then there is another important topic which is demand and supply. নেক্সট আমাদের ইম্পর্টেন্ট টপিকটাই হচ্ছে কস্টিং, দ্যাট মিনস আপনাকে এখানে আসলে নামটা দেখে আমরা বুঝতে পারছি আমরা কি পড়বো, এবং নেক্সট আমরা আরেকটা টপিকে যাবো হুইচ ইজ মার্কেট। এগুলো শেষ করলে দেখা যাবে যে বেসিক যে টপিক গুলো আমাদের পড়তে হয় সেগুলো সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে যাবে। এরপরে আমরা আসলে ম্যাক্রো পার্টে যাব। তো দেখেন আমাদের যে চ্যাপ্টার নেমটাই বলে দিচ্ছে what we are going to learn in today's class, that is the cost of production, that means the costing behind the production process we are going to learn from this chapter. So after completing this chapter you will get to know about what type of cost you will face if you start a new business or existing business. Then how we can calculate them, like how we can calculate the total revenue, total cost, fixed cost, variable cost, profit, and what's the basic difference between accounting profit and economic profit. দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। আমরা ইকোনমিস্টরা যেভাবে প্রফিটটাকে ক্যালকুলেশন করি, অ্যাকাউন্টিং প্রফিটটাকে ঠিক একই ওয়েতে ক্যালকুলেশন করি না। সো দেয়ার ইজ এ বেসিক ডিফারেন্স, আমরা ওগুলো নিয়ে কথা বলবো। দেন অ্যাকচুয়ালি আমরা ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাবো এবং এখানে প্রত্যেকটার সাথে আমাদের রিলেটেড ইমেজেস আসবে, ছবি আসবে, আমরা সেই ছবিটা দেখে আমরা কিন্তু পড়বো। যেমন আমরা কস্ট কার্ভের ছবি দেখবো, আমিও আঁকবো ক্লাসে, ইভেন আমার সাথে আজকের যদি পেন এন্ড পেপার না থাকে নিজেরা হচ্ছে গিয়ে নিয়ে বসেন, কারণ আমরা এই ছবিগুলো আঁকবো।
তো এগুলো দেখবো। লাস্টে আমরা দেখবো হচ্ছে কি একটা মজার জিনিস পাবো, দ্যাট ইজ দ্য এভারেজ কস্ট কার্ভ। এটা শেপ নিয়ে আমাদের একটা কোশ্চেন হয় যে অলওয়েজ আমরা পাবো যে এভারেজ কস্ট কার্ভ উইল বি ইউ শেপ। আমরা একটা ইউ শেপের একটা এভারেজ কস্ট কার্ভ পাবো, এরকম হবে। বা আমরা যেটাকে এভারেজ টোটাল কস্ট যেটাকে বলি। তো এই কেন এটা ইউ শেপ হচ্ছে বা এটার একটা আসলে আপনি যেই প্রোডাক্টই নেন না কেন তার ফিগারটা এরকম কেন হবে, সেটা রিলেটেড কোশ্চেন, মানে সেটা রিলেটেড অ্যান্সার গুলোতে আমরা চলে যাব। তো জাস্ট আবার বলছি, আই এম নট গোয়িং টু শেয়ার দিস স্লাইড উইথ ইউ জাস্ট টু টেক দ্য ক্লাস স্মুথলি, দ্যাটস ওয়াই মেক দ্য স্লাইড। আপনারা খেয়াল করেই থাকবেন যে দেখবেন যে আমি স্লাইডের মাঝে মধ্যেই হচ্ছে চ্যাপ্টারে চলে আসি, মানে বইটাতে চলে আসি, বই থেকে আমরা পড়ি। তো প্রথমে আমরা পড়বো হচ্ছে কি টোটাল রেভিনিউ। তো এরপর আমরা স্লাইডে যাব। টোটাল রেভিনিউ, রেভিনিউ মিনস কি? রেভিনিউ মিনস আর্নিং। আচ্ছা আমি বাংলায় বলছি, আমরা এখন যেটা পড়ছি টোটাল রেভিনিউ, হ্যাঁ। এবং আমরা এখানে নামগুলো যেটা নিব, একজন লিখেছেন এই জন্য বললাম, হ্যাঁ বাংলায় বলা শুরু করছি। তো টোটাল রেভিনিউটা হচ্ছে কি, আমরা এখন যখন এগুলো সবগুলোর নেম দিতে হবে, তো নেম গুলো আমরা ইনিশিয়াল দিয়ে ইউজ করব। যেমন আমরা এখানে টোটাল রেভিনিউ নিচ্ছি, তো ইনিশিয়াল থেকে এটার নাম হবে টিআর। আমরা যখন টোটাল কস্ট নিব, ইনিশিয়াল থেকে নিব হচ্ছে টিসি। প্রফিটটাকে আমরা এখানে পাই, যে সিম্বলটা আপনারা হয়তো এটার সাথে পরিচিত, ওই পাই সিম্বল দিয়ে আমরা হচ্ছে প্রফিটটাকে দেখাবো। যেভাবে পাই দিয়ে আমরা হচ্ছে কি প্রফিটটাকে দেখাবো। তো এরকম প্রত্যেকটাতে দিব। আর যেটা হচ্ছে কি এরকম কোনো সিম্বল আমরা ইউজ করি না, সেটার ক্ষেত্রে আমরা হচ্ছে কি ইনিশিয়াল গুলো নিয়ে এগুলাকে সাধারণত আমরা ডিনোট করে থাকি। তো টোটাল রেভিনিউটাকে আমরা কি বলছি? টোটাল রেভিনিউ মিনস হচ্ছে গিয়ে, রেভিনিউ মিনস কি, আর্ন। আমরা যদি বাংলায় করি, মানে আমরা যেটাকে বুঝি যে আমি কোনো কিছু সেল করলে সেটাকে আমরা বলি রেভিনিউ বা আর্নিং, এইভাবে বলি। তো টোটাল রেভিনিউ মিনস the total amount of earning you are going to get from your sale. আমি একটা কিছু সেল করলাম, যাই সেল করি না কেন, আমি যেমন আপনাদের কাছে সার্ভিস সেল করছি, এখান থেকে আমি কিছু আর্ন করছি। আপনারা হয়তো অনেকে জব করেন, আপনিও সেখানে সার্ভিস সেল করছেন। কেউ হয়তো অনেক প্রোডাকশনের সাথে রিলেটেড আছেন, সেখানে আপনি প্রোডাক্ট তৈরি করে সেল করছেন। এই যে আমরা প্রোডাক্ট তৈরি করছি বা সেটা গুড বা সার্ভিস বোথ হতে পারে, আমরা তো জানি প্রোডাক্ট দুই ধরনের, গুডস এন্ড সার্ভিস। এগুলো থেকে আমি যে আর্নটা করি, মানে আমি মার্কেটে যখন সেল করছি, এখান থেকে আমি যে আর্নটা করছি, দ্যাটস কল মাই টোটাল রেভিনিউ। তো বইয়ের ডেফিনেশনটা কি দিল? দ্য অ্যামাউন্ট অফ এ ফার্ম, the amount that a firm actually receive from its sale, it's called the total revenue. অর্থাৎ একটা ফার্ম বা একজন প্রোডিউসার বা একজন সাপ্লায়ার, তিনি তার টোটাল, মানে তিনি যখন সেল করছেন, মানে আমি যখন প্রোডাকশনে যাচ্ছি, আমি সেখানে সেলের বাংলা আমি জানি না, তো তিনি যখন সেল করছেন সেখান থেকে হচ্ছে গিয়ে যে বিক্রি করা বিক্রি করা, আচ্ছা বিক্রি যখন করছেন তখন সেখান থেকে উনি যেই আর্নটা করছে টোটালি, মানে সম্পূর্ণ যে আর্নটা করছে, আমি একটা পেন সেল করলাম লাইক 10 টাকা, আর একটা পেন সেল করলাম লাইক 20 টাকা। তো এখানে আমার টোটাল রেভিনিউ হবে 10 প্লাস 20 ইজ ইকুয়াল টু 30, এইভাবে। অর্থাৎ আমি কিন্তু স্পেসিফিকলি শুধু 10 টাকা সেল করলাম, ওইটা কি টোটাল রেভিনিউ নিয়ে আসি, তা কিন্তু না। তো আমার যে টোটাল যে সেলটা হবে, টোটাল যে বিক্রিটা হবে, সেটাকে আমি এখানে টোটাল রেভিনিউ বলছি। এগেন আমি বলি, রেভিনিউটাকে আমরা অনেক ক্ষেত্রে প্রফিটের সাথে গুলিয়ে ফেলি। ইটস নট প্রফিট, এটা লাভ না, ইটস জাস্ট মাই টোটাল সেলিং। সো টু ক্যালকুলেট সেল দ্য টোটাল, কোয়ান্টিটি, ম্যাম টোটাল কোয়ান্টিটি হ্যাঁ কোয়ান্টিটি যেটা কোয়ান্টিটি যতটুকু আমি সেল করছি, ইয়েস ইউ আর রাইট, আমি যে কোয়ান্টিটিটা যতটুকু সেল করে দিচ্ছি, এইটার ভ্যালুটাকে আমি টোটাল রেভিনিউ বলছি। আচ্ছা, তো সেখান থেকে যদি আমি আসি, তো আমি তো বলছিলাম আজকের ক্লাসে আমরা ইনিশিয়াল নিয়ে কাজ করবো, বা এখানে আমার ফর্মুলা আছে। তো টোটাল রেভিনিউ ফ্রম দ্য ইনিশিয়াল উই ফাইন্ড আউট দ্য সিম্বল ইজ টিআর। তো টিআর ইজ ইকুয়াল টু, খুবই ইজি। আচ্ছা বলেন তো, এটা একটু কমন কোশ্চেন। ধরেন আমরা সবাই কলম তৈরি করি, আমাদের কলমের একটা কারখানা আছে, যেখানে মাসে প্রোডিউসার 2000 কলম তৈরি করছি আমরা। তো 2000 পেনের প্রাইস হচ্ছে কি, পার পেনের প্রাইস হচ্ছে গিয়ে 10 টাকা। তাহলে আমাদের মাসে কত টাকা আসলে আমরা পেন তৈরি করলাম? একটা কলমের দাম 10 টাকা, আমরা 2000 কলম তৈরি করছি, তাহলে আমরা আসলে কত টাকার কলম বিক্রি করছি মাসে? ম্যাম পার ডে 20,000 টাকা। আবার বলছি, 2000 কলম তৈরি করছি পুরো মাসে, আমার প্রত্যেকটা কলমের দাম 10 টাকা, তাহলে আমার ম্যাম প্রতি 20,000 টাকা। পুরো মাসে আমার হচ্ছে গিয়ে সেল কতটুকু হলো, মানে পুরো মাসে আমি কতটুকু সেল করলাম? 20,000 টাকা। ইটস ভেরি ইজি। তাহলে আমরা কিভাবে বের করলাম? দেখেন তো, নিজেই নিজেকে আস্ক করেন, আপনি কি করলেন? দাম যেটা ছিল, দ্যাট মিনস প্রাইস,
এটাকে আপনি কির সাথে মাল্টিপ্লাই করেছেন? প্রাইসের সাথে কোয়ান্টিটির সাথে কোয়ান্টিটিটাকে গুণ করে। মাল্টিপ্লাই করে দিয়েছেন। অর্থাৎ এই যে দেখেন নিজেরাই ইকোনমিক্স শিখে যাচ্ছেন। আমারও বলতে হচ্ছে না। তো দেখেন আমি যে সেলটা করছি দ্যাটস মাই টোটাল কোয়ান্টিটি, সেটার সাথে আমি কি করেছি? কিচ্ছু না, আমার আস্কিং প্রাইস। আপনি এটা বলতে পারেন, আচ্ছা ম্যাডাম এই প্রাইসটা কোনটা? মনে আছে আমরা ইকুইলিব্রিয়াম পড়েছি। ইকুইলিব্রিয়াম পড়ানোর সময় বা আমি একটা রেকর্ডেড ভার্সন ক্লাস শেয়ার করেছি, ওখানে দেখবেন যে বারবার বলেছি যে দিস ইজ ইকুইলিব্রিয়াম, অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম প্রাইস ইজ কল্ড দ্য মার্কেট প্রাইস। এটা এই দামে মার্কেটে প্রোডাক্টটা সেল হয়। তো এইখানে আমরা আসলে যে প্রাইসটা পাচ্ছি এটা আমার মানে আমি এই প্রাইসটা, অনেকে প্রশ্ন করেন যে মানে আমি এই প্রাইসটা কোন প্রাইস না হয়, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইসটা বা মোর স্পেসিফিকলি মার্কেট প্রাইস যেটা হয় সেটা আমরা এখানে আসলে পেয়ে থাকি। আচ্ছা, তো তাহলে টোটাল রেভিনিউটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? টোটাল রেভিনিউ উইল বি ফাইন্ড আউট ফ্রম প্রাইস টাইমস কোয়ান্টিটি। আমি জাস্ট দামটাকে, অর্থাৎ দাম, আবারও বলছি কোন দাম, মার্কেটে যে দাম, সেই দামটাকে আমরা হচ্ছে গিয়ে শুধুমাত্র যদি এর কোয়ান্টিটির সাথে গুণ করে, তাহলেই হচ্ছে গিয়ে আমরা আমাদের প্রাইসটা, সরি মাই মিস্টেক, টোটাল রেভিনিউটা পেয়ে যাবো। টোটাল রেভিনিউ বাংলাটা জানি না, মোট আয় বা এরকম টাইপের, মোট রাজস্ব এরকম বলে। রাজস্ব তো গভর্নমেন্টের জন্য হয়, মনে হয় মোট আয় এরকম একটা বাংলা হতে পারে। তো ওটা আমরা পেয়ে যাব। এভাবে হচ্ছে কি আমরা টোটাল রেভিনিউ ক্যালকুলেশন করি। এরপরে আমাদের যেটা আসতেছে দ্যাট ইজ টোটাল কস্ট। তো আমরা একটু স্লাইডে চলে যাই। স্লাইড বানিয়েছে এত কষ্ট করে, তো সে স্লাইডে দেখবো না কি করেছি। তো এটা আসলে কস্টের উপরে চ্যাপ্টার, তো এই জন্য আমি কস্টের টার্ম গুলো এখানে বেশি ফোকাস করেছি, এই জন্য এটা এরকম। তো এরপরে আমরা যেটা গেলাম দ্যাট ইজ টোটাল কস্ট। দেখেন নামই বলে দিচ্ছে আমি কি, ইকোনমিক্স এর মজাটা এটা। টোটাল কস্ট মানে কি? মোট খরচ। ইয়েস, which means the costing behind the production process, that's called your total cost. আপনি একটা প্রোডাকশনে গেলেন, সেটা সার্ভিস তৈরি করেন আর গুডস তৈরি করেন, আর কারো কাছে নিজের সার্ভিসটা সেল করেন বা গুডসটা সেল করেন, যাই করেন না কেন সেটা তৈরি করার জন্য তো একটা খরচ আছে, তাই না? ধরেন এই যে আমি আপনার ক্লাস নিচ্ছি, সিম্পল, আমি এখানে প্রডিউসার, এই জন্য নিজের কথা বারবার বলছি। তো আমি যে আপনার ক্লাস নিচ্ছি সেখানে কি আমার একটু খরচ আছে না? মানে এই ক্লাসটা নেওয়ার জন্য আমাকে কি মানে কষ্ট করতে, মানে এখানে কি আমার একটা কস্টিং আছে না? বুঝে নেই মানে আমি যখন আছে ক্লাসটা, তো ম্যাম, জি এই যে ম্যাম। ক্লাস যখন আমি নিতে বিল শুরু করছি, আছে, তারপর হচ্ছে বিদ্যুৎ বিল। হুম, তো এখন দেখেন আজকে সকালেই আমার এটা হয়েছে। সকালে আজকে আমার বাসায় বিকাল 3টা পর্যন্ত ইলেকট্রিসিটি ছিল না। আমি সকালে ক্লাস নিতে পারলাম না, আমি মোবাইল ডেটা দিয়ে নেট কানেক্ট করে মানে অন্যভাবে নিলাম। সেখানে আমার একদম এক ধাক্কায় বেশ বড় একটা অ্যামাউন্টের নেট পারচেস করে ফেলতে হলো। কথা সেটা না, আমি এখানে আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন এখানে কি আমি যখন সার্ভিসটা দিচ্ছি, ইটস নট ফ্রি থিং না, আই হ্যাভ টু প্রডিউস ইট, এন্ড when I'm going to produce it I have to spend, that means there are some sort of costing behind this production process too. তো দেখেন আপনি যাই তৈরি করেন না কেন, একটা গুডস তৈরি করেন আর একটা সার্ভিস তৈরি করেন, দেখেন আপনাকে খরচ করতে হয়। এই যে জিনিসটা তৈরি করার সময় যে খরচটা করতে হয়, দ্যাটস কল মাই টোটাল কস্ট। এবার আসি, সবাই এই যে পেন প্রডিউসার, তো পেন প্রডিউসার দিয়ে চিন্তা করেন, আমরা সবাই কলম তৈরি করছি, আমাদের সবার বাসায় একটা করে কলম তৈরি ফ্যাক্টরি আছে, আমরা মাসে 2000 পিস পেন তৈরি করি, খুবই প্রফিটেবল বিজনেস। কারণ পেন এমন একটা প্রোডাক্ট যেটা ডিমান্ড কখনো ফল করবে না, ওরা সবাই লিখতে হয়, আর এখন তো আরো বেশি লিখতে হয়, অ্যাসাইনমেন্ট লিখতে হয়, তাই না? তো পেনের ডিমান্ড কিন্তু অনেক হাই। তো আমরা সবাই পেন তৈরি করি। এখন চিন্তা করেন তো, এই মাসে আপনার অনেক সেল হলো, তো এই পেন তৈরি করতে আপনার অনেক সেল হলো, এই কারণে যে আপনার পেনটা যে ফ্যাক্টরিতে বানিয়ে, মানে যেখানে যে আপনি ফ্যাক্টরিটা সেট আপ করেছেন, ওই ফ্যাক্টরিটা একটা একজনের, তাই না? ওটা তো আর আপনার ফ্যাক্টরি না, এটা কারোর বিল্ডিং হয়তো আপনি রেন্ট নিয়ে বানিয়েছেন। তো ওই বিল্ডিং ওনার এসে কি আপনাকে বলবে যে সাপোজ মুন্নি তুমি তো এই মাসে অনেক বেশি সেল করছো, তো তুমি এক কাজ করো, আমাকে হচ্ছে গিয়ে তোমার মাসের ভাড়া 2000 টাকা, 2000 টাকার জায়গায় 5000 টাকা দাও, এরকম হবে? হাউস ওনার এসে বলবে? না ম্যাম। বা ধরেন এই মাসে উনার সেলই হইলো না কোন একটা কারণে, এই যে ওই যে ধরেন লকডাউন দিয়ে দিল, সব বন্ধ, তো ওই মাসে কোনো সেল হলো না পেন, তখন কি এসে বলবে হাউস ওনার যে ঠিক আছে আপনাদের তো সেল হয় নাই, আর দেন এই মাসে কোনো ইয়েই দিতে হবে না, এটাকে কি বলে, মানে কোনো পেমেন্টই করতে হবে না, রেন্টই লাগবে না, এরকম হবে কি? নো ম্যাম। তো নো দেখেন ম্যাম। আবার ধরেন
পেন তৈরি করতে আমাদের র মেটেরিয়ালস লাগে, কি লাগে? প্লাস্টিক লাগে, প্লাস্টিকটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে ধরেন ইয়া বানাই, ওটা কি বলে, বডিটা বানাই পেনের। দেন ইঙ্ক লাগে, মানে কেমিক্যালস লাগে, ওটা দিয়ে আমরা ইঙ্ক বানাই। এখন ধরেন আপনি যদি বেশি পেন তৈরি করেন, আপনার বেশি প্লাস্টিক লাগবে, বেশি ইঙ্ক লাগবে। আপনি যদি কম পেন তৈরি করেন, তাহলে আপনার কম প্লাস্টিক লাগবে, কম ইঙ্ক লাগবে। বিষয়টা কি অনেকটা এরকম না? মানে কম কেমিক্যালস লাগবে, বিষয়টা কি অনেকটা এরকম না? জি ম্যাম। আচ্ছা, তাই যদি হয় তাহলে চিন্তা করেন তো, খরচগুলো একটু একটু এবার খরচগুলোর দিকে অ্যানালাইসিস করি। খরচগুলো কি অনেকটা এরকম না যে কিছু খরচ আমি দেখতে পাচ্ছি যে যেই খরচ আমার প্রোডাকশন থাকুক বা না থাকুক আমাকে দিতে হচ্ছে, আবার কিছু খরচ হচ্ছে এমন যেটা আমার প্রোডাকশন বাড়লে আমি এই খরচটা দিচ্ছি, প্রোডাকশন কমলে আমার এই খরচ নাই। এরকম কি হচ্ছে কিনা? বুঝতে না পারলে আমি আবার এক্সপ্লেন করব। বুঝতে পারছি ম্যাম। আচ্ছা, তাই যদি হয় তো এই যে টোটাল কস্টটার যে কথা বলছিলাম, ইটস অ্যাকচুয়ালি টু টাইপ, এবং এই দুইটা থেকে ক্যালকুলেশন থেকে আমরা এটাকে পেয়ে থাকি। একটা হচ্ছে গিয়ে আমরা বলছি ফিক্সড কস্ট, যেটাকে আমরা দেখবো যে ইট উইল নট চেঞ্জ ওভার দ্য কোয়ান্টিটি। আর একটাকে আমরা বলছি হচ্ছে কি ভেরিয়েবল কস্ট, যেটা আমরা দেখবো যেটা কোয়ান্টিটির সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে বলছিলাম যে ওভারঅল কস্টিং বিহাইন্ড দ্য প্রোডাকশন প্রসেস, আমি আমি হচ্ছে গিয়ে যেটাকে বলা যায় যে মানে আমরা মানে মোট যে খরচ, যেটা মোট ব্যয় যেটা, সেটাকে আমরা বলছিলাম যে কস্টিং এর মানে আমরা একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে এটা বিহাইন্ডে যে কস্টিং, সেটাকে আমরা বলছিলাম হচ্ছে গিয়ে আপনার টোটাল কস্ট। তো সেইটা হচ্ছে গিয়ে আমার আমার দুই ধরনের। একটাকে আমরা বলছি ফিক্সড কস্ট, এটার ইনিশিয়াল থেকে আমরা এটাকে নিলাম হচ্ছে এফসি, এবং আরেকটাকে বললাম হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, যেটার ইনিশিয়াল থেকে আমরা এটাকে নিলাম হচ্ছে ভিসি। এই ভিসি মানে ভাইস চ্যান্সেলর না, এই ভিসি মানে হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, নামেই বলে দিল কি। তাহলে দেখেন আমরা ওই যে পেন প্রডিউসার যখন আমরা ছিলাম, তখন আমাদের তো অবশ্যই পেনটা তৈরি করতে যা খরচ হচ্ছে সেটা আমার টোটাল কস্ট হওয়া উচিত ছিল। তো ওই পেন তৈরি করতে যে খরচ হচ্ছিল সেটা আমার টোটাল কস্ট। এই টোটাল কস্টের জন্য দেখেন আমার একটা খরচ এরকম ছিল যেটা কিনা আমার যখন আমি বেশি প্রোডাকশনে যাই বা কম প্রোডাকশনে যাই, আমার ওই খরচটা সবসময় ফিক্সডই থাকে। যেমন আমার হাউস রেন্ট দিতে হচ্ছিল যেখানে আমি আমার ফ্যাক্টরিটা বিল্ড আপ করেছি সেটা। দেন আমি হয়তো আহ আমার হচ্ছে কতগুলো দুটো লেবার আছে, দুটো লেবারের যে স্যালারি সেটা হয়তো আমার ফিক্সড সেটা। তারপরে হচ্ছে গিয়ে আমার ধরেন ফিক্সড কিছু ইউটিলিটি বিল আছে, যেমন গ্যাস বিল, এটা তো ফিক্সড, এটা তো আর চেঞ্জ করা যায় না। তো এইগুলা দেখেন, এই খরচগুলো হচ্ছে গিয়ে আমার একদম ফিক্সড। ফিক্সড মিনস লাইক যে কোনোভাবে এই খরচটা হচ্ছে গিয়ে আমার প্রোডাকশনের সাথে চেঞ্জ হচ্ছে না। আমার প্রোডাকশন বাড়লেও এই খরচ, প্রোডাকশন কমলেও এই খরচ, এইভাবে কস্ট গুলো থাকছে। এই খরচগুলোকেই আমরা বলে থাকি হচ্ছে গিয়ে ফিক্সড কস্ট। এটাকে আমরা ডিনোট করি হচ্ছে কি এফসি দিয়ে। এবং এটাকে আমরা যখন ক্যালকুলেশন করি, এটাকে আমরা ক্যালকুলেশন করি হচ্ছে গিয়ে এখান থেকে আপনার কে আর এই টার্মটা থেকে ক্যালকুলেশন করি। আচ্ছা, যদি না বুঝেন এগুলা অত যাইতে হবে না। কে মিনস হচ্ছে ক্যাপিটাল, আর মিনস হচ্ছে রেন্ট। তো এগুলা থেকে আমরা সাধারণত ফিক্সড কস্ট গুলো নিয়ে আসি। আর ভিসি মানে ভেরিয়েবল কস্ট, এটা হচ্ছে কি ওই যে ধরেন আপনার যদি বেশি তৈরি করেন আপনার বেশি র মেটেরিয়ালস লাগবে, কম তৈরি করলে কম র মেটেরিয়ালস লাগবে, বেশি তৈরি করলে বেশি ইলেকট্রিসিটি বিল দিতে হবে, কম তৈরি করলে কম ইলেকট্রিসিটি ইউজ হবে, কম ইলেকট্রিসিটি বিল দিবেন। তো ওগুলো হচ্ছে কি ভেরিয়েবল কস্ট, আমার এগুলা ভ্যারি করবে। তাহলে আমরা এখন একটু খাতা তো নিয়েইছি, খাতার মধ্যে তাহলে এখন ডেফিনেশন লিখি। প্রথমে টোটাল কস্ট লিখে রাখি পাশে, মানে টোটাল কস্ট একটা ব্র্যাকেটে এইভাবে লিখবো টিসি দিয়ে, জাস্ট বোঝার জন্য শর্টকাটে লিখে রাখি দ্য ওভারঅল কস্টিং বিহাইন্ড দ্য প্রোডাকশন প্রসেস। লিখতেই হবে, ফর্মুলা গুলো লিখতে হবে, কারণ আমরা ম্যাথ করব তখন কিন্তু বুঝবো না এই ফর্মুলা গুলো যদি আমরা এখন সুন্দরভাবে না বুঝে যাই এখান থেকে। তো কি বললাম, টোটাল কস্ট, টোটাল কস্টটা কি বললাম কি দ্য ওভারঅল কস্ট বিহাইন্ড দ্য প্রোডাকশন প্রসেস, টিসি। টোটাল কস্ট এটা ইনিশিয়াল দিলাম টিসি দিয়ে, বললাম দ্য ওভারঅল কস্ট বিহাইন্ড দ্য প্রোডাকশন প্রসেস।
তাহলে আমরা এটা যে বুঝলাম টোটাল কস্ট কি, দ্য ওভারঅল কস্ট বিহাইন্ড দ্য প্রোডাকশন প্রসেস। আমরা ফর্মুলা কি লিখবো? শুধু এটা টিসি ইকুয়াল টু এফসি প্লাস বিসি। নিচের লাইনটা লিখতে হবে না স্যার, এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করব না, উপরেরটা দিয়ে করবো, সো ওইটাই লিখবো। তো এফসি প্লাস বিসি, এই জায়গাটা। তো টোটাল কস্ট ইজ ইকুয়াল টু এফসি প্লাস বিসি। ম্যাম কি বলেন একটু, টোটাল কস্ট বিহাইন্ড টোটাল কস্টের ডেফিনেশনটা বলছেন। তো টোটাল কস্ট ওয়াজ লাইক দ্য ওভারঅল কস্টিং বিহাইন্ড দ্য প্রোডাকশন প্রসেস। The overall costing behind the production process, তারপরে আমি ফর্মুলাটা বললাম টিসি is equal, মানে ফর্মুলাটা কি, টিসি ইকুয়াল টু এফসি প্লাস বিসি। ম্যাম এফসি মিন কি? এফসি মিনস হচ্ছে ফিক্সড কস্ট আর বিসি মিনস হচ্ছে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট। The overall costing behind the process, so total cost is equal to FC plus BC. মেহেদি আপনার কথাটা বোঝা যাচ্ছে না, কথা কেটে কেটে যাচ্ছে। আপনি বরঞ্চ চ্যাটে লেখেন, আমার জন্য বেটার হবে ওটা বোঝা। কথা আমি আপনার কথা বুঝতে পারছি না। আচ্ছা, এখানে এরপর আমরা একটু ছবি দেখতে পাচ্ছি, এটাতে আমরা পরে আসবো। এই ছবিগুলোতে আমরা এখন আসলে ডেফিনেশন গুলো, ছোট ছোট ডেফিনেশন গুলো যেগুলো আছে, তারপরে সেগুলোর এভারেজ টার্ম গুলোতে যাব। তো ফিক্সড কস্ট, তাহলে এরপর নিচে এইটুকু লেখার পরে নিচে টাইটেল দেন হচ্ছে ফিক্সড কস্ট। দেখেন এটা কিন্তু আমার এখানে নাই। আচ্ছা, কে আর ডাব্লিউএল মিনস হচ্ছে গিয়ে আমরা চাইলে ফিক্সড কস্ট বা ভেরিয়েবল কস্টকে এখান থেকে ক্যালকুলেশন করতে পারি। কে মিনস ক্যাপিটাল, আর মিনস রেন্ট। ক্যাপিটালকে রেন্ট দিয়ে মাল্টিপ্লাই করলে ফিক্সড কস্ট আসে। যেহেতু এই জিনিসগুলো ফিক্সড থাকে, দেখেন রেন্ট, ওই যে আমি একটু আগে বলছিলাম, বা ইনভেস্টমেন্ট যেটা আপনার, সেটা তো আপনি ফিক্সড একবার ইনভেস্টমেন্ট করেন, তো এগুলা ফিক্সড কস্ট, মানে প্রথম যে ইনিশিয়ালি আমরা ইনভেস্ট করি সেটা। তো ইনিশিয়ালি যে ইনভেস্ট, খালা আমি ক্লাস নিচ্ছি, প্লিজ কোনো শব্দ করবেন না, ডাকাডাকিও করবেন না। তো ইনিশিয়ালি আমরা যে ইনভেস্টমেন্টটা করে থাকি, অনেক ক্ষেত্রে আমাদের যেটা হয় যে আমরা হচ্ছে গিয়ে কোনো একটা প্রোডাকশনে যাই, আমরা যে ব্যাংকরাপ্ট হয়ে যাই, যেমন আমরা, এটা আসলে অন্য টার্মে চলে যাচ্ছে, এভিয়েশন বিজনেস অনেক সময় দেখা যায়। যেমন একটা ইয়াতে দেখা গিয়েছে যে এমিরেটস, আমরা বলি যে ওরা সবচেয়ে বড় এভিয়েশন কোম্পানি, ওদের দেখা গিয়েছে যে ওরা ওদের কিন্তু আসলে ওদের এভিয়েশনটা থেকে ওরা কিন্তু কোনো প্রফিট করে না, কিন্তু ওদের প্রফিটটা আসলে আদার্স যে সোর্সেস গুলো আছে সেখান থেকে ওদের এই প্রফিটটা হয়ে আসে। তো এই কারণে ওরা আসলে রান করতে পারছে বিজনেস। তো এখন আসলে ওদের প্রফিট, ওরা কেন ব্যাংকরাপ্ট হতে পারছে না? কারণ ওদের ফিক্সড কস্টটা অনেক বেশি, মানে ইনভেস্টমেন্ট যে একবারে ওরা করে ফেলছে, সেই ইনভেস্টমেন্টটা অনেক বেশি। এতই বেশি ইনভেস্টমেন্ট ওদের করা আছে যে এই যে ইনিশিয়ালি ওদের এখন যা আস্তে আস্তে এটাতেই ওরা আসলে হ্যাপি, এইটুকু দিলেই ওদের হয়ে, মানে এটাতেই থাকুক, মানে নাহলে তো ওরা এই খরচটাও হারাতে। বিলিয়ন ডলার অফ ইনভেস্টমেন্ট ওদের করা আছে। তো এই জন্য সাধারণত ফিক্সড ইনভেস্টমেন্ট, যেটা আমরা প্রথম যে ইনভেস্টমেন্টটা করি, সেটাকেও আমরা আসলে এফসির ভিতরে নিয়ে আসি। আর ভিসি মিনস হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, যেটা আমার ভ্যারি করবে ওভার। আমি এখন ডেফিনেশনে যেতাম, এই জন্যই ইয়াতে গেলাম। সেখানে হচ্ছে ওয়েজ, যেটা আমি ওয়েজ মানে হচ্ছে কি, দেখা যায় কি যে আমরা যে লেবার গুলো নিচ্ছি এগুলো আসলে ভ্যারি করে প্রোডাকশনের সাথে। আমি বেশি লেবার নিলে বেশি আমার স্যালারি দিতে হবে, কম লেবার নিলে কম স্যালারি দিতে হবে। তো এগুলোকে আমরা ভ্যারিয়েবল কস্টের মধ্যে নিয়ে আসছি। তো এরপরে ওই যে খাতায় লিখলেন টোটাল কস্টের ডেফিনেশন, নিচেই ফার্স্টে টাইটেল দেন হচ্ছে ফিক্সড কস্ট, FIXED, ফিক্সড কস্ট। এই যে এখানে লেখা আছে ফিক্সড কস্ট। দেন ওটার ইনিশিয়াল হিসেবে লেখেন হচ্ছে যে এরকম এফসি, ওটা ডেফিনেশন লেখেন দ্য কস্ট হুইচ ডাজ নট ভ্যারি ওভার দ্য কোয়ান্টিটি। ম্যাম আরেকবার বলেন। ফিক্সড কস্টের ডেফিনেশন এইভাবে বললাম, দ্য কস্ট হুইচ ডাজ নট vary over the quantity. The cost which does not vary over the quantity.
The চ্যাট cost দিলে which ভালো হয়। does not vary over the quantity. Thanks for your suggestion. কিন্তু জি ম্যাম হয়েছে। আপনাকে শুনে শুনে লিখতে হবে। সো কি বললাম, the cost which does not vary over the quantity, ডেফিনেশনটা মানে আমার নামটাই বলে দিচ্ছিল যে আমি ভ্যারি করব না, তাকে আমি হচ্ছে গিয়ে ফিক্সড কস্ট বলছিলাম। আমি যখন ভ্যারি করছি না তখন আমি আমাকে বলে দিচ্ছি ফিক্সড কস্ট। এখন এটা যে এখানে ফর্মুলা লিখেছি এটা লেখার দরকার নেই, কারণ আমি আবারও বললাম আমরা এখান থেকে ফিক্সড কস্ট ক্যালকুলেশনে যাব না। ফিক্সড কস্টের আর একটা বিষয় একটু বলে আসি, সেটা হচ্ছে কি ফিক্সড কস্ট এমন হবে যে আপনি দেখবেন আপনার কোয়ান্টিটির সাথে সাথে কখনোই চেঞ্জ হবে না। অর্থাৎ আপনি থাউজেন্ডস অফ একটা প্রোডাক্টের জায়গায় যদি থাউজেন্ডস অফ প্রোডাক্ট তৈরি করেন, আপনার ফিক্সড কস্ট উইল বি অ্যাজ ইট ইজ। লাইক আপনার একটা হাউস রেন্ট নিয়েছিলেন যেখানে আপনার তো ফ্যাক্টরি বিল্ড আপ করেছেন, তো সেই ফ্যাক্টরিতে যদি আপনি একটা প্রোডাক্ট তৈরি করেন, সেটা ধরেন রেন্ট আপনার ছিল লাইক 2000 টাকা, এই 2000 টাকায় রেন্ট দিতে হবে। আবার যদি আপনি সেই ফ্যাক্টরিতে 1000 প্রোডাক্ট তৈরি করেন, তাও আপনার রেন্ট ওই 2000 টাকায় দিতে হবে। সো ওইটাই হচ্ছে গিয়ে আমার ফিক্সড কস্ট। ম্যাম বিদ্যুৎ বিল ওইটা কি ফিক্সড কস্ট হবে নাকি না, হচ্ছে আপনি ভেরিয়েবল? বলেন, আপনি আমার অ্যান্সারটা দেন। ইলেকট্রিসিটি বিল কি ফিক্সড কস্ট না না ভেরিয়েবল না কস্ট? না 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 ঠিক আছে ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আসি হচ্ছে আমরা ভেরিয়েবল, আচ্ছা ফিক্সড কস্টের এইটা হচ্ছে, তো আমরা দেখবো যে ফিক্সড কস্ট কিন্তু কোনোভাবে কোয়ান্টিটির সাথে চেঞ্জ হবে না। অর্থাৎ আমার কোয়ান্টিটি যাই থাকুক, সেই কারণ কোয়ান্টিটি যাই থাকুক, ফিক্সড কস্ট উইল বি অ্যাজ ইট ইজ। আমি একটু আগে বলছিলাম যে এই ছবিটা একটু পরে এক্সপ্লেন করবো, আগে কারণগুলো এক্সপ্লেন করি। তো এই ছবিটাতে দেখেন, এখানে একটু ছবিটাতে একটা জায়গায় ভুলেছে, এখানে টিসি লেখা, এখানে আসলে টিসি না লিখে টোটাল কস্ট নিয়েছে, এখানে আমরা শুধু কস্টটাকে মেনশন করি। তো ওয়াই এক্সিস আমরা হচ্ছে কস্টিংটাকে দেখাচ্ছি, আর এক্স এক্সিসে আমরা হচ্ছে কি এখানে কোয়ান্টিটিটাকে মেনশন করছি। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টিএফসি টাই আমার এখানে আসলে টোটাল ফিক্সড কস্ট, মানে টোটালটা বলেছে, তো আপনি এফসিও লিখতে পারেন, দ্যার ইজ নো প্রবলেম। তো আমরা দেখতে পাচ্ছি দ্য ফিক্সড কস্ট ইজ এ হরাইজন্টাল লাইন, একটা ভূমি সমান্তরালে একটা লাইন আমরা দেখতে পাচ্ছি, হরাইজন্টাল একটা লাইন দেখতে পাচ্ছি। এটার মিনিংটা আসলে কি দাঁড়াচ্ছে? মিনিংটা দাঁড়াচ্ছে যে একটা ফিক্সড পয়েন্টে এই কস্টটা সেম। ধরেন এই যে এই পয়েন্টে ফিক্সড কস্টটা সেম, এই পয়েন্টের ভ্যালু ধরেন $10, এই $10 আমি Q1 তৈরি করি, Q2 তৈরি করি, Q3 তৈরি করি বা ইনফাইনাইট প্রোডাক্ট তৈরি করি, আমার কস্ট ফিক্সড কস্ট উইল বি অ্যাজ ইট ইজ, দ্যাট হুইচ ইজ $10। তো এইভাবে হচ্ছে গিয়ে আমার আসবে। তো এটা ছিল হচ্ছে ফিক্সড কস্ট। এরপরে যাব হচ্ছে ভ্যারিয়েবল কস্টে। ভ্যারিয়েবল কস্ট যেটাকে আমি ডিনোট করবো, এটা হচ্ছে ভিসি। সো আগের ডেফিনেশনটাই, শুধু ডাজ নট এর জায়গায় ডাজ হবে, শেষ, ডেফিনেশন একই। আগের ডেফিনেশনটা কি লিখেছিলাম, আমি যাকে বলবো উনি বলবেন। ইমরান বলেন, আমি ফিক্সড কস্টের ডেফিনেশন কি বললাম? ম্যাম the cost which does not vary over the quantity. আচ্ছা, তো ইমরান বললেন দ্য কস্ট হুইচ ডাজ নট ভ্যারি ওভার দ্য কোয়ান্টিটি, ওটা হচ্ছে ফিক্সড কস্ট, মানে কোয়ান্টিটির সাথে যেটা ভ্যারি করবে না, চেঞ্জ হবে না। তাহলে ভ্যারিয়েবল কস্ট উনি ভ্যারি করবে, তাহলে দ্য কস্ট which varies over the quantity, that is our variable cost. So we just ওই does not এর জায়গায় does লিখবো। does varies over the quantity, সেটা does vary, varies হবে না, যেহেতু দুইটাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যাচ্ছে এখানে, তো তখন হবে does vary। তো যেই কস্টটা হচ্ছে গিয়ে কোয়ান্টিটির সাথে ভ্যারি করবে, মানে কোয়ান্টিটির সাথে আমার এই কস্টটা চেঞ্জ হবে, এরকম আমরা একটা সিচুয়েশন দেখবো, তখন সেটাকে আমরা ভ্যারিয়েবল কস্ট বলবো। যে কস্টটাকে আমরা কোয়ান্টিটির সাথে এটা চেঞ্জেস দেখতে পাবো, অর্থাৎ দেখবো যে এটা চেঞ্জ হচ্ছে, সেটাকে আমরা ভেরিয়েবল কস্ট বলবো। জি ম্যাম। আচ্ছা, তো এটা ক্যালকুলেশন কিভাবে করবো, এটা তো ক্যালকুলেশন দেখো, তবে এই ফর্মুলা দিয়ে করবো না, এটার ইনিশিয়াল হিসেবে যে ভিসি লিখে রাখেন। এটা আমরা অন্যভাবে, আমরা যখন ক্যালকুলেশন করবো আমি এগুলো এক্সপ্লেন করবো যে কিভাবে আমরা সে ক্যালকুলেশন গুলো করছি। তো একইভাবে তাহলে একটু মাথা খাটাই, কোয়ান্টিটি বাড়লে ভেরিয়েবল কস্ট আসবে, বাড়বে, কোয়ান্টিটি কমলে কি ভেরিয়েবল কস্ট কমবে। আমার যদি কোনো প্রোডাকশন নাই থাকে, ভেরিয়েবল কস্ট থাকবে? ধরেন আমি কিছু তৈরি করি না, আমার পেন ফ্যাক্টরি আছে কিন্তু আমি এখন পেন প্রোডাকশনে যাচ্ছি না, তাহলে কি আমার এই ভেরিয়েবল কস্ট, আমার লেবারের কস্টিং, র মেটেরিয়ালস এর কস্টিং, এগুলো দিতে হবে?
না ম্যাম। তাহলে দিতে হবে না। তার মানেটা কি? কিছু কস্ট আমরা দেখতে পাচ্ছি এটা কিনা আমার হচ্ছে গিয়ে মানে যেটা ওই যে বললাম যে এটা ভ্যারি করছে ওভার দ্য কোয়ান্টিটি, এবং এই কস্টিং এর ক্ষেত্রে আমরা দেখলাম যে উনি আবার হচ্ছেন উনার একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? যে কোয়ান্টিটি বাড়লে আমার ওনাকে দিতে হবে, কোয়ান্টিটি কমলে ওনাকে কোয়ান্টিটি বাড়লে ওনাকে দিতে হবে, কোয়ান্টিটি কমলে ওনাকে উনার এই খরচ আমার নাই। বিষয়টা অনেকটা এরকম। উনি আমার সাথে খুব ভালো ব্যবহার করছেন। এখন তাই যদি হয় তাহলে আমরা একটু চিন্তা করি, সেটা হচ্ছে গিয়ে তাহলে আমার ভেরিয়েবল কস্টে কার্ভটা কেমন হওয়া উচিত? মানে ছবিটা, মানে আমরা যে ফিগার গুলো দিয়ে সাধারণত এটাকে দেখায় থাকি, উনি দেখতে আসলে কেমন হওয়া উচিত? একটা আপওয়ার্ড স্লোপিং লাইন না? সাপ্লাই কার্ভের মতো, যেটা পজিটিভ জি ম্যাম। রিলেশনশিপ আছে। আচ্ছা, সাপ্লাই কার্ভের কথা যদি একটু হলেও মনে থাকে, সাপ্লাই কার্ভে কি ছিল? উই ক্যান সি দ্য পজিটিভ রিলেশনশিপ ইন দ্য সাপ্লাই কার্ভ। সাপ্লাই কার্ভ অলওয়েজ প্রাইসের সাথে পজিটিভ ছিল, দামটার সাথে একটা সুন্দর পজিটিভ রিলেশনশিপ ছিল, এরকম আমরা দেখতে পাচ্ছি। তাই যদি হয় তো দেখেন তো স্যার, এখানে আমার যিনি ভেরিয়েবল কস্ট আছে উনার কি ইয়ার সাথে, ওটাকে কি বলে, কোয়ান্টিটির সাথে, সরি মিস্টেক, কস্টিং এর সাথে বা খরচের সাথে একটা পজিটিভ রিলেশনশিপ না? আপনি জিজ্ঞাসা করতেন কিভাবে, মানে খরচ বাড়লে, মানে কোনো কারণে আমার খরচ বাড়লে আমার এই মানে ইয়াটা বাড়ছে, না হলে নাই। বিষয়টা কি অনেকটা এরকমই দাঁড়াচ্ছে না? নাকি এরকম হচ্ছে যে আমি হচ্ছে গিয়ে ওই আমার কস্ট বাড়লে আমার ভেরিয়েবল কস্ট কমে যাচ্ছে, মানে প্রোডাকশন বেশি হলে ভেরিয়েবল কস্ট কমে যাচ্ছে, প্রোডাকশন কম হলে ভেরিয়েবল কস্ট কমে যাচ্ছে, এরকম হচ্ছে কি? নাকি এরকম হচ্ছে যে আমি যখনই খরচ বাড়াই দিচ্ছি, মানে আমি যখনই বেশি তৈরি করছি খরচ বাড়াই দিচ্ছি, আমার ভেরিয়েবল কস্টও কি হচ্ছে, বেড়ে যাচ্ছে না? বাড়তেছে। জি ম্যাম, তার মানে বাড়তেছে এটা হচ্ছে। পজিটিভ রিলেশনশিপ হবে। পজিটিভ রিলেশনশিপ যদি হয়, এখন ধরেন আমরা কিছুই বুঝি না, কিছু যদি নাও বুঝে থাকি তাও তো মাথায় এতটুকু বুদ্ধি আছে যে পজিটিভ রিলেশনশিপ হলে আমরা কি করি, যে স্লোপটা দেখতে অ্যাটলিস্ট ওই যে আমার যিনি সাপ্লাই কার্ভ ছিলেন ওর মতো হবে, কারণ ওই স্লোপ, ওই ছবিটা আঁকার সময় বলেছিলাম যে এর পজিটিভ রিলেশনশিপ আছে। তো তাই যদি হয় তাহলে আসেন আমরা একটা পজিটিভ রিলেশনশিপ কার্ভে দেখি। তো দেখেন ভেরিয়েবল কস্টটাকে আমি একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভে গেছি, যে টিভিসি, এটা ভিসিও হতে পারে। আপনাদের সুবিধার্থে আমি একটা একেও দেখাচ্ছি, ইনিশিয়াল থেকে স্টার্ট করে এরকম একটা আপওয়ার্ড স্লোপিং, আমি একটা ডিফারেন্ট কালার দিয়ে আঁকি তাহলে বুঝবো। তো আমরা হচ্ছে কি এরকম একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভও আমরা এখানে দিতে পারি। এখানে একটা পয়েন্ট হচ্ছে গিয়ে এটা আই স্টার্টেড ইট ফ্রম দ্য অরিজিন, মানে 0 পয়েন্ট থেকে শুরু করেছি। অরিজিন থেকে স্টার্ট করার রিজনটা হচ্ছে গিয়ে দেখেন, যখন আমার কস্ট মানে কোয়ান্টিটি জিরো, আমার ভেরিয়েবল কস্টও কিন্তু জিরো। এই জিনিসটা মেনশন করার জন্য আমরা কিন্তু এখানে যেটা করলাম যে এটাকে আমরা অরিজিন থেকে, অর্থাৎ 0 0 যে পয়েন্ট যেটা, সেটা থেকে কিন্তু আমার একে স্টার্ট করতে হয়, এটার কোনো বিকল্প নাই। এবং খরচ বাড়লে যেহেতু হচ্ছে গিয়ে ভেরিয়েবল কস্ট বাড়ে, আমরা সেটাও দেখলাম, আবার খরচ কমলে ভেরিয়েবল কস্ট কমে যায়, সেটাও দেখতে পেলাম। এখন দেখেন, সাপোজ আমার এইখানে যে ছবিটা আছে সেই ছবিটা দিয়ে দেখাই, ছবিটি সবই মেনশন করা আছে। আমি যখন Q1 তৈরি করছি, দেখেন আমার এখানে আমি Q1 পরিমাণ প্রোডাক্ট যখন তৈরি করছি, আমার কস্টিংও কম, আমার প্রোডাকশনও কিন্তু কম। দেখেন বি পয়েন্টটাকে আমার বেশ নিচের দিকে একটা পয়েন্ট মনে হচ্ছে, আমার কস্টিংও কম, আমার প্রোডাকশনও কিন্তু কম। দেন আমি যখন Q2 পরিমাণ প্রোডাক্ট তৈরি করছি, আমার দেখেন কস্টিংও বেশি, আমার কিন্তু এখন কস্টিং বেড়ে গেল, এবং কস্টিং এর সাথে সাথে দেখেন আমার কিন্তু কোয়ান্টিটিও কি বেড়েছে না? এখানে Q2 পরিমাণে, আমার Q2 পরিমাণ প্রোডাক্ট তৈরি করলাম, কস্টিং কিন্তু ডি পয়েন্টে চলে গেল, খরচটা আমি ডি পয়েন্টের জায়গায় দেখতে পাচ্ছি, মানে কিন্তু আমার এখানে কোয়ান্টিটি বেড়েছে। তো বিষয়টা অনেকটা এরকম যে আমার ভেরিয়েবল কস্ট, আমার যখন খরচ বাড়ছে কোয়ান্টিটি বাড়ছে, খরচ কমলে কোয়ান্টিটি কমে যাচ্ছে, এরকম হচ্ছে বিষয়টাতে যাচ্ছে। একইভাবে Q3 যখন আমি তৈরি করছি, আমার বেশি কোয়ান্টিটি প্রোডাক্ট তৈরি করছি, দেখেন আমি কিন্তু এখন আরো আপার লেভেলের একটা হচ্ছে গিয়ে পয়েন্ট, সেটাতে আমরা চলে গেলাম। তো এইভাবে দেখা যাচ্ছে যে ভেরিয়েবল কস্ট VC, ইট হ্যাজ পজিটিভ রিলেশনশিপ উইথ প্রাইস, বা মোর স্পেসিফিকলি প্রাইস না, কস্টিং, মোর স্পেসিফিকলি কোয়ান্টিটি অ্যান্ড কস্টিং বোথটার সাথে ওনার একটা ভালো। তো
সরি, আমাকে জুম আবার অনেক ভালোবাসে, তো ক্লাস নেওয়ার সময় অনেক সময় উনি আমাকে বের করে দিতে পছন্দ করে, তো ওটা হয়েছিল। তো যেটা ছিলাম আমরা, তো আমরা বললাম যে ভেরিয়েবল কস্টের পজিটিভ রিলেশনশিপ, প্রাইসটার সাথে পজিটিভ রিলেশন, কস্টিং এর সাথে পজিটিভ রিলেশনশিপ, বা হচ্ছে গিয়ে কোয়ান্টিটির সাথে পজিটিভ রিলেশনশিপ। তো এইভাবে আমরা এটা ছবিটাতে দেখতে পেলাম। এখন একটু রিকোয়েস্ট করব, সবাই একটা পেন পেপার তো নিয়েই আছেন, ওটাতে হচ্ছে ছবিটা আঁকতে থাকেন। এই যে ছবিটা এখন আমরা দেখতে পাচ্ছি, এখন আমি একটু রেকর্ডিং পজ করবো এবং আপনাদের ক্লাস অ্যাটেন্ডেন্সটা নিব। ইন দ্য মিন টাইম এই ছবিটা জাস্ট 3-4টা স্ট্রেট লাইন এটা একটু এঁকে শেষ করা, আমি অ্যাটেন্ডেন্সটা নিব। ম্যাম এটা কি আমরা কি ক্লাসরুমে কি পোস্ট না ব্রেকআউট না না রুমে না 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 পোস্ট করতে হবে না, কিন্তু